আসসালামু আলাইকুম। কামরুন্নেসা অনলাইন স্কুলে নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। কেমন আছো তোমরা সবাই? আশা করি সৃষ্টিকর্তার অসীম কৃপায় তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদেই আছো। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আজ বাংলা দ্বিতীয় পত্র ক্লাসে তোমাদের সাথে উপস্থিত আছি আমি সালমা আক্তার। শিক্ষার্থীরা, গত ক্লাসে আমরা ক্রিয়াপদ সম্পর্কে পড়েছি। আজ আমরা পড়ব ক্রিয়ার ভাব এবং সমাপিকা, অসমাপিকা ও যৌগিক ক্রিয়ার প্রয়োগ। শিক্ষার্থীরা, আমরা কি দেখতে পাচ্ছি? সূর্য অস্ত যাওয়ার দৃশ্য। সূর্য অস্ত যাচ্ছে। এ বাক্যে যাচ্ছে পদ দ্বারা সাধারণ বক্তব্য নির্দেশ করছে। মন দিয়ে পড়ো। এখানে পড়াশোনায় মনোযোগী হওয়ার কথা বলা হয়েছে, অর্থাৎ এ বাক্যে শিক্ষার্থীদের উপদেশ দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা, এবার আমরা কি দেখতে পাচ্ছি? ফসল ভরা ক্ষেত। ক্ষেতের ফসল ভালো হওয়ার জন্য প্রয়োজন বৃষ্টির পানি। যদি বৃষ্টি হয়, ফসল ভালো হবে। এখানে একটি ক্রিয়ার সংঘটন অন্য একটি ক্রিয়ার উপর নির্ভরশীল। ফসল ভালো হওয়াটা বৃষ্টির উপর নির্ভর করছে। শিক্ষার্থীরা, এবার আমরা দেখতে পাচ্ছি একটি মেয়ের মুখে স্নিগ্ধ হাসি। সে একটু হাসুক। এ বাক্যে বক্তার ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রকাশ পেয়েছে। প্রত্যেক মা বাবারই ইচ্ছা বা আকাঙ্ক্ষা তাদের সন্তানের মুখে সর্বদা হাসি ফুটে থাকুক। প্রিয় শিক্ষার্থীরা, বাক্যগুলো আবার লক্ষ্য করো। সূর্য অস্ত যাচ্ছে। মন দিয়ে পড়ো। যদি বৃষ্টি হয়, ফসল ভালো হবে। সে একটু হাসুক। উপরের বাক্যগুলোতে কি প্রকাশ পেয়েছে? উপরের বাক্যগুলোতে ক্রিয়া সংঘটিত হওয়ার বিভিন্ন ধরন বা রীতি বা ভাব প্রকাশ পেয়েছে, আর এই ভাবই হলো ক্রিয়ার ভাব। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা জানব ক্রিয়ার ভাব বলতে আমরা কি বুঝে থাকি। ক্রিয়ার কাজ যেভাবে প্রকাশিত হয় তাই ক্রিয়ার ভাব। ক্রিয়ার যে অবস্থা দ্বারা কার্য ঘটার ধরন বা রীতি প্রকাশ পায় তাকে ক্রিয়ার ভাব বলা হয়। ক্রিয়ার ভাব বা ধরন চার প্রকার, যথা: 1. নির্দেশক ভাব, ইংরেজিতে যাকে বলা হয় ইন্ডিকেটিভ মুড। 2. অনুজ্ঞা ভাব, ইংরেজিতে বলা হয় ইম্পারেটিভ মুড। 3. সাপেক্ষ ভাব, ইংরেজিতে বলা হয় সাবজাংটিভ মুড। 4. আকাঙ্ক্ষা প্রকাশক ভাব, ইংরেজিতে বলা হয় অপটেটিভ মুড। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা এই চার প্রকার ভাব বলতে আমরা কি বুঝি সেগুলো আমরা উদাহরণ সহ শিখব। প্রথমে নির্দেশক ভাব। নির্দেশক ভাব বলতে আমরা কি বুঝে থাকি? ক্রিয়ার যে অবস্থা কোনো কার্য ঘটার সাধারণ নির্দেশ বা ধারণা দেয় তাকেই ক্রিয়ার নির্দেশক ভাব বলা হয়। অর্থাৎ কোনো সাধারণ ঘটনা নির্দেশ করলে বা কিছু জিজ্ঞাসা করলে ক্রিয়াপদের নির্দেশক ভাব হয়। যেমন, সাধারণ নির্দেশকের ক্ষেত্রে আমরা বই পড়ি, তারা বাড়ি যাবে। প্রশ্ন জিজ্ঞাসায় আপনি কি আসবেন? সে কি গিয়েছিল? তুমি কি ভালো আছো?
এবারে আমরা জানবো অনুজ্ঞা ভাব বলতে আমরা কি বুঝে থাকি। যে ক্রিয়াপদ দ্বারা আদেশ, নিষেধ, অনুরোধ, উপদেশ, প্রার্থনা, আশীর্বাদ, অভিশাপ ইত্যাদি বোঝায় তাকে অনুজ্ঞা ভাব বলা হয়। অর্থাৎ আদেশ, নিষেধ, উপদেশ, অনুরোধ, আশীর্বাদ ইত্যাদি সূচিত হলে ক্রিয়াপদের অনুজ্ঞা ভাব হয়। যেমন চুপ করো, এই বাক্যটি আদেশাত্মক। এটি কোন কালে সংঘটিত হয়েছে? বর্তমান কালে। তুমি কাল যেও, এই বাক্যটিও আদেশাত্মক। এটি সংঘটিত হয়েছে ভবিষ্যৎকালে। অন্যায় কাজ করো না, নিষেধ করা হয়েছে এবং এটি বর্তমানকালে সংঘটিত হয়েছে। মিথ্যা বলবে না, নিষেধ করা হয়েছে। এই ক্রিয়া সংগঠনের কাল হলো ভবিষ্যৎ। ছাতাটা দিন তো ভাই, অনুরোধ করা হয়েছে, এটা বর্তমানকালের ক্রিয়া। আপনারা আসবেন, এটি ভবিষ্যৎকাল বোঝানো হয়েছে। মন দিয়ে পড়ো, উপদেশ বোঝানো হয়েছে, বর্তমানকালের ক্রিয়া। স্বাস্থ্যের প্রতি দৃষ্টি রেখো, এটাও উপদেশ বোঝানো হয়েছে। এই ক্রিয়ার কাল হলো ভবিষ্যৎকাল। এবারে আমরা জানবো সাপেক্ষ ভাব সম্পর্কে। একটি ক্রিয়ার সংঘটন যদি অন্য আরেকটি ক্রিয়ার উপর নির্ভর করে তাহলে নির্ভরশীল ক্রিয়াকে সাপেক্ষ ভাবের ক্রিয়া বলা হয়। যেমন তিনি ফিরে এলে সব কিছুর মীমাংসা হবে। এখানে মীমাংসা হওয়াটা নির্ভর করছে তার ফিরে আসার উপরে। যদি সে পড়তো তবে পাশ করত, তার পাশ করাটা কিসের উপরে নির্ভর করছে? পড়াশোনা করার উপরে। ভালো করে পড়লে সফল হবে, এখানে উদ্দেশ্য বোঝানো হয়েছে। ভালো করে পড়ব কোন উদ্দেশ্যে? জীবনে সফলতা লাভ করার জন্য আমরা ভালো করে পড়ালেখা করব। আজ বাবা বেঁচে থাকলে আমার এত কষ্ট হতো না, এখানে ইচ্ছা বা কামনা প্রকাশ পেয়েছে এবং বলা হয়েছে যে বাবা যদি আজ বেঁচে থাকতেন তাহলে আমার জীবনে আজ এত কষ্ট হতো না। এবারে জানবো আমরা আকাঙ্ক্ষা প্রকাশক ভাব সম্পর্কে। যে ক্রিয়াপদে বক্তা সোজাসুজি কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষা প্রকাশ করে থাকে তাকে আকাঙ্ক্ষা প্রকাশক ভাবের ক্রিয়া বলা হয়। যেমন সে যাক, যা হয় হোক, সে একটু হাসুক, বৃষ্টি আসলে আসুক, তার মঙ্গল হোক ইত্যাদি। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা জানব সমাপিকা, অসমাপিকা এবং যৌগিক ক্রিয়ার প্রয়োগ সম্পর্কে। প্রথমেই আমরা জানব সমাপিকা ক্রিয়া বলতে আমরা কি বুঝে থাকি। যে ক্রিয়াপদ দ্বারা বাক্যের বা বক্তার মনোভাবের পরিসমাপ্তি হয় তাকে সমাপিকা ক্রিয়া বলা হয়। যেমন এবছর বন্যায় ফসলের ক্ষতি হয়েছে, মেয়েরা খেলা করছে। এই সমাপিকা ক্রিয়া বলতে কি বুঝি এগুলো আমরা গত ক্লাসে পড়েছিলাম, তোমাদের নিশ্চয়ই মনে আছে। এবারে আমরা জানব সমাপিকা ক্রিয়ার গঠন সম্পর্কে। সমাপিকা ক্রিয়া সকর্মক, অকর্মক এবং দ্বিকর্মক হতে পারে। আমরা আগেই জেনেছি সকর্মক বলতে কি বোঝায়। সকর্মক মানে যে ক্রিয়ার কর্ম থাকে তাকে বলা হয় সকর্মক ক্রিয়া, আর যে ক্রিয়ার কর্ম নেই তাকে কি বলা হয়? অকর্মক ক্রিয়া। আর দ্বিকর্মক ক্রিয়া বলতে আমরা কি বুঝে থাকি? যে ক্রিয়ার দুইটি কর্ম থাকে তাকে বলা হয় দ্বিকর্মক ক্রিয়া। ধাতুর সাথে বর্তমান, অতীত বা ভবিষ্যৎকালের বিভক্তি যুক্ত হয়ে
সমাপিকা ক্রিয়া গঠিত হয়। যেমন আনোয়ার বই পড়ে, এই ক্রিয়াটি সকর্মক ক্রিয়া। কারণ আমরা যদি ক্রিয়াকে প্রশ্ন করি যে আনোয়ার কি পড়ে, তাহলে আমরা উত্তর পাই বই। কাজেই এটি সকর্মক ক্রিয়া। এবং এটি কোন কালের ক্রিয়া? পড়ে, এটি হলো বর্তমান কালের ক্রিয়া। মাসুদ সারাদিন খেলেছিল, এটি অকর্মক ক্রিয়ার উদাহরণ। কারণ আমরা যদি ক্রিয়াকে কি অথবা কাকে সহকারে প্রশ্ন করি, তাহলে এখানে কোনো উত্তর পাই না। কাজেই এই ক্রিয়াটি অকর্মক ক্রিয়া। আর খেলেছিল এটি অতীতকালের ক্রিয়া। আমি তোমাকে একটি কলম উপহার দেব, ক্রিয়ার কাছে যদি আমরা প্রশ্ন করি কি দেব, উত্তর পাই কলম। কাকে দেব, উত্তর পাই তোমাকে। এখানে আমরা দুটি কর্ম পাই, কাজেই এটি দ্বিকর্মক ক্রিয়ার উদাহরণ। আর দেব এটি হলো ভবিষ্যৎকালের ক্রিয়া। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা জানব অসমাপিকা ক্রিয়া বলতে কি বুঝে থাকি। যে ক্রিয়া দ্বারা বাক্যের পরিসমাপ্তি ঘটে না, বক্তার কথা অসম্পূর্ণ থেকে যায়, তাকে অসমাপিকা ক্রিয়া বলা হয়। যেমন প্রভাতে সূর্য উঠলে, আমরা হাত মুখ ধুয়ে। এখানে উঠলে কিংবা ধুয়ে ক্রিয়াপদ দ্বারা কথা শেষ হয়নি, কথা সম্পূর্ণ হতে আরও কিছু শব্দের প্রয়োজন। তাই এই শব্দগুলো উঠলে, ধুয়ে, এগুলো অসমাপিকা ক্রিয়া। বাক্য দুটি যদি আমরা সম্পূর্ণ করি তাহলে দাঁড়ায় প্রভাতে সূর্য উঠলে অন্ধকার দূর হয়, আমরা হাত মুখ ধুয়ে পড়তে বসলাম। পূর্ণাঙ্গ বাক্য গঠন করতে হলে আমাদের অবশ্যই সমাপিকা ক্রিয়া ব্যবহার করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা জানব অসমাপিকা ক্রিয়ার গঠন সম্পর্কে। ধাতুর সঙ্গে কাল নিরপেক্ষ ইয়া, ইয়া থেকে আসছে এ, ইতে, ইতে থেকে তে, অথবা ইলে, ইলে থেকে লে বিভক্তি যুক্ত হয়ে অসমাপিকা ক্রিয়া গঠিত হয়। যেমন যত্ন করলে রত্ন মেলে, এখানে এই যে করলে, এটা হলো অসমাপিকা ক্রিয়া, লে বিভক্তি যুক্ত হয়েছে। তাকে খুঁজে নিয়ে আসতে চেষ্টা করবে, এখানে আসতে তে বিভক্তি যুক্ত হয়েছে। অসমাপিকা ক্রিয়া ঘটিত বাক্যে একাধিক কর্তা দেখা যায়। যেমন এক কর্তা, বাক্যস্থিত সমাপিকা ও অসমাপিকা ক্রিয়ার কর্তা এক বা অভিন্ন হতে পারে। যেমন তুমি চাকরি পেলে আর কি দেশে আসবে, এখানে অসমাপিকা ক্রিয়া হলো পেলে, আর আসবে হলো সমাপিকা ক্রিয়া। এখানে পেলে অসমাপিকা ক্রিয়া এবং আসবে সমাপিকা ক্রিয়া, উভয় ক্রিয়ার কর্তা একটি, তুমি। এখানে তুমি সমাপিকা ক্রিয়া এবং অসমাপিকা ক্রিয়া উভয় ক্রিয়ারই কর্তা হলো তুমি। এরপরে জানবো আমরা অসমান কর্তা সম্পর্কে। বাক্যস্থিত সমাপিকা ও অসমাপিকা ক্রিয়ার কর্তা এক না হলে সেখানে কর্তাগুলোকে অসমান কর্তা বলা হয়। শিক্ষার্থীরা খেয়াল করে শোনো, বাক্যস্থিত বলতে বোঝায় বাক্যের মধ্যে অবস্থিত। সমাপিকা ও অসমাপিকা ক্রিয়ার কর্তা যদি এক না হয় তাহলে সেখানে কর্তাগুলোকে অসমান কর্তা বলা হয়। এই অসমান কর্তা আবার দুই ধরনের, এক শর্তাধীন কর্তা আর দুই হলো নিরপেক্ষ কর্তা। শর্তাধীন কর্তা বলতে আমরা কি বুঝি? এ জাতীয় কর্তাদের ব্যবহার শর্তাধীন হতে পারে, মানে শর্তের অধীন। যেমন
তোমরা বাড়ি এলে আমি রওনা হব। এখানে এলে অসমাপিকা ক্রিয়ার কর্তা হলো তোমরা এবং রওনা হব সমাপিকা ক্রিয়ার কর্তা আমি। তোমাদের বাড়ি আসার উপর আমার রওনা হওয়া নির্ভরশীল বলে এ জাতীয় বাক্যের কর্তৃপক্ষের ব্যবহার শর্তাধীন। আরেক প্রকার কর্তা আছে যেটা হলো নিরপেক্ষ কর্তা। শর্তাধীন না হয়েও মানে শর্তের অধীন না হয়েও সমাপিকা ও অসমাপিকা ক্রিয়ার ভিন্ন ভিন্ন কর্তৃপদ থাকতে পারে। সেক্ষেত্রে প্রথম কর্তৃপদটিকে বলা হয় নিরপেক্ষ কর্তা। যেমন সূর্য অস্তমিত হলে যাত্রীদল পথ চলা শুরু করলো। এখানে যাত্রীদল পথ চলার সঙ্গে সূর্য অস্তমিত হওয়ার কোনো শর্ত বা সম্পর্ক নেই। এ কারণে সূর্য হলো নিরপেক্ষ কর্তা। শিক্ষার্থীরা ভালো করে খেয়াল করে শোনো যে শর্তের অধীন না হয়েও সমাপিকা এবং অসমাপিকা ক্রিয়ার ভিন্ন ভিন্ন কর্তৃপদ থাকতে পারে। সেক্ষেত্রে প্রথম কর্তৃপদটিকে কি বলা হয়? প্রথম কর্তৃপদটিকে বলা হয় নিরপেক্ষ কর্তা। যেমন সূর্য অস্তমিত হলে যাত্রীদল পথ চলা শুরু করলো। এখানে সূর্য অস্তমিত হওয়াটা যাত্রীদের পথ চলার সাথে কোনো সম্পর্ক নেই। এ কারণে সূর্য হলো নিরপেক্ষ কর্তা। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা অসমাপিকা ক্রিয়ার ব্যবহার সম্পর্কে জানব। প্রথমেই আমরা জানব ইলে বিভক্তিযুক্ত অসমাপিকা ক্রিয়ার ব্যবহার। এখানে আমরা যে উদাহরণগুলো শিখব সেই উদাহরণগুলো দ্বারা কি বোঝানো হয়েছে, কি অর্থ প্রকাশ পেয়েছে, এগুলো আমাদের মনে রাখতে হবে। কারণ পরীক্ষায় এ ধরনের বাক্য দিয়ে সেগুলো দ্বারা কি বোঝানো হয়েছে কিংবা কোন ক্ষেত্রে প্রয়োগ করা হয়েছে এভাবে প্রশ্ন আসে। তাহলে শিক্ষার্থীরা, আমরা এবার পড়ব ইলে বিভক্তিযুক্ত অসমাপিকা ক্রিয়ার ব্যবহার। প্রথম বাক্যটা লক্ষ্য করো, 4টা বাজলে স্কুল ছুটি হবে। এ বাক্য দ্বারা কি বোঝানো হয়েছে? কার্য পরম্পরা বোঝানো হয়েছে। কার্য পরম্পরা মানে কাজের একটা ধারাবাহিকতা। এখানে বলা হয়েছে যে যখন 4টা বাজলে কি হবে? স্কুল ছুটি হবে। তারপরে দেখো, একবার মরলে কি কেউ ফিরে? প্রশ্ন বা বিস্ময় জ্ঞাপন করা হয়েছে। কারণ মানুষ যখন মরে যায় তখন আর কেউ ফিরে আসে না। এরপরে লক্ষ্য করো, এখন বৃষ্টি হলে ফসলের ক্ষতি হবে। এখন বৃষ্টি হলে এই অসমাপিকা ক্রিয়া দ্বারা সম্ভাব্যতা প্রকাশ পেয়েছে যে এখন যদি বৃষ্টি হয় তাহলে ফসলের ক্ষতি হতে পারে। তিনি গেলে কাজ হবে। এখানে সাপেক্ষতা বোঝানো হয়েছে যে কাজ হওয়াটা নির্ভর করছে কিসের উপরে? তার যাওয়ার উপরে। এরপরে লক্ষ্য করো, জন্মিলে মরিতে হবে, অমর কে কথা কবে। এ বাক্য দ্বারা দার্শনিক সত্য প্রকাশ পেয়েছে। কারণ মানুষের জন্ম মৃত্যু নিয়তির অধীন। জন্মগ্রহণ করলে দেখা যায় তার সাথে সাথেই তার মৃত্যুটা নির্দিষ্ট হয়ে যায়। এক সময় না এক সময় তাকে মৃত্যুবরণ করতেই হবে। এরপরে লক্ষ্য করো, এখানে প্রচারপত্র লাগালে ফৌজদারিতে সুপর্দ হবে। ফৌজদারি মানে অপরাধ সংক্রান্ত মামলা মোকদ্দমাকে বোঝানো হয় ফৌজদারি। এই অসমাপিকা ক্রিয়াটি ব্যবহৃত হয়েছে বিধি নির্দেশে। বিধি শব্দের অর্থ হলো বিধান বা নিয়ম। আজ গেলেও যা, কাল গেলেও তা। আজ গেলেও যা, কাল গেলেও তা সম্ভাবনার বিকল্প বোঝানো হয়েছে। এরপরের বাক্য লক্ষ্য করো, বৃষ্টিতে ভিজলে সর্দি হবে। পরিণতি বোঝানো হয়েছে যে আমরা যদি বৃষ্টিতে ভিজি তাহলে কি হবে? সর্দি হবে। এরপরে আমরা জানব ইয়া
থেকে এ বিভক্তিযুক্ত অসমাপিকা ক্রিয়ার ব্যবহার। ইয়া বিভক্তিযুক্ত অসমাপিকা ক্রিয়ার ব্যবহার। প্রথমে লক্ষ্য করো, হাত মুখ ধুয়ে পড়তে বসো। হাত মুখ ধুয়ে পড়তে বসো। এ বাক্য দ্বারা কি বোঝানো হয়েছে? অনন্তরতা বা পর্যায় বোঝানো হয়েছে। একটা কাজের পরে আরেকটা কাজ করাকে বোঝানো হয়েছে, যে প্রথমে হাত মুখ ধো, তারপরে পড়তে বসো। এরপরের বাক্য লক্ষ্য করো, ছেলেটি কুসঙ্গে মিশে নষ্ট হয়ে গেল। ছেলেটি নষ্ট হয়ে যাওয়ার কারণ কি? কুসঙ্গে মেশা, হেতু অর্থে প্রয়োগ হয়েছে অসমাপিকা ক্রিয়ার। হেতু মানে হলো কারণ বা নিমিত্ত। এরপরের বাক্য লক্ষ্য করো, চেঁচিয়ে কথা বলো না, ক্রিয়া বিশেষণ অর্থে প্রয়োগ হয়েছে। শিক্ষার্থীরা এরপরের বাক্য লক্ষ্য করো, হৃদয়ের কথা কহিয়া কহিয়া গাহিয়া গান। এখানে ক্রিয়ার অবিচ্ছিন্নতা বোঝানো হয়েছে। কহিয়া কহিয়া গাহিয়া গান। অবিচ্ছিন্নতা মানে অবিরাম বা অনবরত। এরপরের বাক্য লক্ষ্য করো, সেখানে গিয়ে আর কাজ নেই। গিয়ে ভাববাচক বিশেষ্য গঠন হয়েছে। এরপরের বাক্যে আমরা লক্ষ্য করি, ঢাকা গিয়ে বাড়ি যাব, অব্যয় পদের অনুরূপ। এখানে গিয়ে অসমাপিকা ক্রিয়াটি অব্যয় পদের অনুরূপ। এবারে আমরা জানব ইতে বিভক্তিযুক্ত অসমাপিকা ক্রিয়ার ব্যবহার সম্পর্কে। প্রথমেই লক্ষ্য করো, এখন আমি যেতে চাই। এখন আমি যেতে চাই, আমি আমার ইচ্ছা প্রকাশ করছি। যেতে চাই এ অসমাপিকা ক্রিয়া দ্বারা কি প্রকাশ পেয়েছে? আমার ইচ্ছা প্রকাশ পেয়েছে। এরপরে লক্ষ্য করো, মেলা দেখতে ঢাকা যাব। ঢাকা যাব কিসের জন্য? কোন উদ্দেশ্যে? মেলা দেখতে। খোকা এখন হাঁটতে পারে। এখানে খোকার সামর্থ্য বোঝানো হয়েছে, যে খোকা এখন হাঁটতে পারে। বাল্যকালে বিদ্যাভ্যাস করতে হয়, বিধি বোঝানো হয়েছে, যে আমাদের বাল্যকাল থেকে বিদ্যার অভ্যাস করতে হয়। রমলা গাইতে জানে। এখানে রমলা যে গাইতে জানে, সে জানা অর্থে প্রয়োগ হয়েছে। এখন ট্রেন ধরতে হবে। এখন ট্রেন ধরতে হবে, আবশ্যকতা বোঝানো হয়েছে। রানী এখন ইংরেজি পড়তে শিখেছে, সূচনা বোঝানো হয়েছে, যে রানী এখন ইংরেজি পড়তে শিখেছে। লোকটাকে দৌড়াতে দেখলাম। দৌড়াতে বিশেষণ বাচকতা বোঝানো হয়েছে। তোমাকে তো এ গ্রামে থাকতে দেখিনি। থাকতে দেখিনি ক্রিয়াবাচক বিশেষ্য গঠনে প্রয়োগ করা হয়েছে। কোন দেশেতে তরুলতা সকল দেশের চাইতে শ্যামল। আমরা জানি চাইতে এই শব্দটি কি? একটি অনুসর্গ। এখানে চাইতে অসমাপিকা ক্রিয়াটি অনুসর্গ হিসেবে প্রয়োগ করা হয়েছে। দেখিতে বাসনা মাগো তোমার চরণ। এখানে বিশেষের সাথে অন্বয় বা সম্পর্ক সাধন করা হয়েছে। পদ্মফুল দেখতে সুন্দর। সুন্দর বিশেষণ পদ, দেখতে অসমাপিকা ক্রিয়াটি বিশেষণ পদের সাথে অন্বয় বা সম্পর্ক সাধন করেছে। এবারে আমরা জানব ইতে বিভক্তিযুক্ত ক্রিয়ার দ্বিত্ব প্রয়োগ। শিক্ষার্থীরা, আমরা আগেই জেনেছি দ্বিত্ব মানে হলো দুইবার। প্রথম বাক্যটি লক্ষ্য করো, কাটিতে কাটিতে ধান এলো বর্ষা। এখানে কাটিতে কাটিতে এই অসমাপিকা ক্রিয়াটি কি প্রকাশ করেছে? নিরন্তরতা। নিরন্তরতা মানে অন্ত নেই এমন, অথবা অবিরাম। এরপরের বাক্য লক্ষ্য করো, সেউতিতে পদদেবী রাখিতে রাখিতে সেউতি হইল সোনা
দেখিতে দেখিতে। এই লাইন দুটি ভারতচন্দ্র রায় গুণাকরের আমার সন্তান কবিতার একটি অংশ। এখানে বোঝানো হয়েছে সেবটি মানে হলো নৌকায় পানি সেচার জন্য যে পাত্র রাখা হয়। এই কবিতায় আমরা লক্ষ্য করি যে অন্নপূর্ণা দেবী খেয়া নৌকায় করে নদী পার হওয়ার সময় সেউতিতে পা রেখেছিলেন। পদ মানে হলো পা। তো দেবী যখন সেউতিতে পা রেখেছিলেন, রাখিতে রাখিতে সেই পা রাখার সাথে সাথে সেউতি হইল সোনা দেখিতে দেখিতে, যে মুহূর্তের মধ্যে সেউতি সোনায় রূপান্তরিত হয়ে গিয়েছিল। প্রিয় শিক্ষার্থীরা, রীতিসিদ্ধ প্রয়োগের ক্ষেত্রে সমাপিকা ক্রিয়া অনুপস্থিত থেকেও অসমাপিকা ক্রিয়ার ব্যবহারে বাক্য গঠিত হতে পারে। মানে সমাপিকা ক্রিয়া অনুপস্থিত থাকলেও এখানে বক্তার মনোভাবটা সম্পূর্ণরূপে প্রকাশ পায়। যেমন গরু মেরে জুতা দান, এখানে সমাপিকা ক্রিয়া অনুপস্থিত রয়েছে কিন্তু বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ পেয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, গরু মেরে জুতা দান বলতে আমরা কি বুঝে থাকি? গুরুতর পাপের প্রায়শ্চিত্ত স্বরূপ সামান্য পুণ্য করা, অথবা ভীষণভাবে অপমান করে যৎ সামান্য দানের প্রস্তাব। এর পরের বাক্য লক্ষ্য করো, আঙ্গুল ফুলে কলা গাছ। আঙ্গুল ফুলে কলা গাছ বলতে আমরা কি বুঝে থাকি? হঠাৎ বড়লোক হওয়াকে বোঝায়। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা জানব যৌগিক ক্রিয়া সম্পর্কে। প্রথমে জানব যৌগিক ক্রিয়া বলতে আমরা কি বুঝে থাকি। আমরা গত ক্লাসে জেনেছি যৌগিক ক্রিয়া কাকে বলে। উদাহরণ সহকারে আমরা গত ক্লাসে যৌগিক ক্রিয়া পড়েছি। তোমাদের কি মনে আছে যৌগিক ক্রিয়া বলতে কি বোঝায়? একটি সমাপিকা এবং একটি অসমাপিকা ক্রিয়া যদি একত্রে একটি বিশেষ বা সম্প্রসারিত অর্থ প্রকাশ করে তবে তাকে যৌগিক ক্রিয়া বলা হয়। যেমন ঘটনাটা শুনে রাখো। এখানে শুনে রাখো, শুনে হলো অসমাপিকা ক্রিয়া আর রাখো হলো সমাপিকা ক্রিয়া। এখানে অসমাপিকা এবং সমাপিকা ক্রিয়া মিলে যৌগিক ক্রিয়া গঠিত হয়েছে। এরকম তিনি বলতে লাগলেন, সাইরেন বেজে উঠল ইত্যাদি যৌগিক ক্রিয়ার উদাহরণ। প্রিয় শিক্ষার্থীরা, যৌগিক ক্রিয়া কিভাবে গঠিত হয়? অসমাপিকা ক্রিয়ার পরে যা, পর, দেখ, লাগ, ফেল, আস, উঠ, দে, লহ, থাক প্রভৃতি ধাতু থেকে সমাপিকা ক্রিয়া গঠিত হয়ে উভয়ে মিলিতভাবে যৌগিক ক্রিয়া তৈরি করে। এসব যৌগিক ক্রিয়া বিশেষ বিশেষ অর্থ প্রকাশ করে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যে বাক্যগুলো যৌগিক ক্রিয়ার উদাহরণ হিসেবে আমরা যে বাক্যগুলোর সাথে এখন পরিচিত হব, সেই বাক্যগুলো কোন অর্থে প্রয়োগ করা হয়েছে এগুলো মনোযোগ সহকারে শুনব এবং এগুলো আমরা মনে রাখব। কারণ পরীক্ষায় এই বাক্যগুলো যৌগিক ক্রিয়াগুলো কোন অর্থে প্রয়োগ করা হয়েছে এভাবে প্রশ্ন আসে। প্রথমেই আমরা যা ধাতু সহকারে যৌগিক ক্রিয়ার গঠন দেখব। যেমন বৃষ্টি থেমে গেল। থেমে গেল, এখানে যৌগিক ক্রিয়াটি কোন অর্থে প্রয়োগ হয়েছে? সমাপ্তি অর্থে। এরপরে লক্ষ্য করো, গায়ক গেয়ে যাচ্ছেন। গেয়ে যাচ্ছেন কোন অর্থে প্রয়োগ করা হয়েছে? অবিরাম অর্থে। অবিরাম মানে বিরামহীনভাবে। বিরামহীনভাবে কি করছেন? গায়ক গান গেয়ে যাচ্ছেন। এরপরে লক্ষ্য করো, চা জুড়িয়ে যাচ্ছে।
কোন অর্থে প্রয়োগ করা হয়েছে? ক্রমশ অর্থে। এখন যাওয়া যেতে পারে, এখানে যেতে পারে সম্ভাবনা অর্থে যৌগিক ক্রিয়ার প্রয়োগ হয়েছে। এবারে আমরা শিখব পর ধাতু সহকারে গঠিত যৌগিক ক্রিয়া। এখন শুয়ে পড়ো, শুয়ে পড়ো সমাপ্তি অর্থে প্রয়োগ করা হয়েছে। কথাটা ছড়িয়ে পড়েছে, ছড়িয়ে পড়েছে ব্যাপ্তি অর্থে প্রয়োগ করা হয়েছে। ব্যাপ্তি মানে বিস্তৃতি বা প্রসার। এখনই তুফান এসে পড়বে, এখনই তুফান এসে পড়বে আকস্মিকতা অর্থে প্রকাশ পেয়েছে। আকস্মিকতা মানে, আকস্মিক মানে কি? হঠাৎ। কেমন যেন মন মরা হয়ে পড়েছি, মন মরা হয়ে পড়েছি ক্রমান্বয়ে ক্রমশ অর্থে যৌগিক ক্রিয়ার প্রয়োগ হয়েছে। এবারে আমরা জানব দেখ ধাতু সহকারে যৌগিক ক্রিয়ার প্রয়োগ। এদিকে চেয়ে দেখো, চেয়ে দেখো এ ক্রিয়া দ্বারা মনোযোগ আকর্ষণ করা হয়েছে, মনোযোগ আকর্ষণে প্রয়োগ করা হয়েছে। লবণটা চেখে দেখো, লবণটা ঠিক আছে কিনা পরীক্ষা করে দেখতে বলা হয়েছে, পরীক্ষা অর্থে প্রয়োগ করা হয়েছে। সাহেবকে বলে দেখো ফল সম্ভাবনায় প্রয়োগ করা হয়েছে। কোনো কাজের কথা সাহেবকে বলে দেখার কথা বলা হয়েছে, যে সাহেবকে বলে দেখলে হয়তো কাজটা হতে পারে। এবারে আমরা জানব আশ ধাতু সহকারে গঠিত যৌগিক ক্রিয়ার সম্পর্কে। আজ বিকেলে বৃষ্টি আসতে পারে, একটা সম্ভাবনা আছে যে আজ বিকেলে বৃষ্টি আসতে পারে। আমরা এ কাজই করে আসছি। অভ্যস্ততা, অভ্যস্ততা মানে কি? অভ্যাসের ব্যাপার, যে আমরা এ কাজই করে আসছি। ছুটি ফুরিয়ে আসছে, আসন্ন সমাপ্তি অর্থে প্রয়োগ করা হয়েছে। ছুটি ফুরিয়ে আসছে। এবারে জানবো দ্বি ধাতু সহকারে গঠিত যৌগিক ক্রিয়া সম্পর্কে। আমাকে যেতে দাও, এখানে যেতে দাও অনুমতি অর্থে প্রয়োগ করা হয়েছে। কাজটা শেষ করে দিলাম, কাজটা শেষ করে দিলাম মানে সম্পূর্ণ করলাম, পূর্ণতা অর্থ প্রকাশ পেয়েছে। আমাকে অঙ্কটা বুঝিয়ে দাও, সাহায্য প্রার্থনা করা হয়েছে যে আমাকে অঙ্কটা বুঝিয়ে দাও। এবারে নিধাতু সহকারে যৌগিক ক্রিয়ার প্রয়োগ। এবার কাপড় চোপড় গুছিয়ে নাও, নির্দেশ জ্ঞাপন করা হয়েছে যে এবার কাপড় চোপড় গুছিয়ে নাও। কোষ্ঠী পাথরে সোনাটা কষে নাও, সোনাটা খাঁটি কিনা সেটা কি করতে বলেছে? কোষ্ঠী পাথরে কষে নিতে বলেছে, পরীক্ষা অর্থ প্রকাশ পেয়েছে। এবারে দেখো ফেল ধাতু যোগে যৌগিক ক্রিয়ার গঠন। সন্দেশগুলো খেয়ে ফেলো, সন্দেশগুলো খেয়ে ফেলতে বলেছে, সম্পূর্ণতা অর্থ প্রকাশ পেয়েছে। ছেলেরা হেসে ফেলল, হঠাৎ হেসে ফেলল, আকস্মিকতা অর্থ প্রকাশ পেয়েছে। এবারে দেখো উঠ ধাতু। ঋণের বোঝা ভারী হয়ে উঠেছে, ঋণের বোঝা ভারী হয়ে উঠছে, ক্রমান্বয়তা বুঝিয়েছে যে ক্রমে কি হচ্ছে? ঋণের বোঝা ভারী হয়ে উঠছে। এরপরে লক্ষ্য করো শুধু শুধু তিনি রেগে ওঠেন, তার রেগে যাওয়াটা তার অভ্যাস কিংবা স্বভাবে পরিণত হয়েছে, যে অভ্যাস অর্থে প্রয়োগ করা হয়েছে যে শুধু শুধু তিনি রেগে ওঠেন। সে হঠাৎ চেঁচিয়ে উঠল, আকস্মিকতা অর্থে প্রয়োগ করা হয়েছে। আমার আর থাকা হয়ে উঠল না, সম্ভাবনা অর্থে প্রয়োগ করা হয়েছে। এসব কথা আমার সহ্য হয়ে ওঠে না, যে এসব কথা আমার সহ্য হয় না, সামর্থ্য অর্থে প্রয়োগ করা হয়েছে। এবারে আমরা জানবো লাগ ধাতু সহকারে গঠিত যৌগিক ক্রিয়া। খোকা কাঁদতে লাগলো, অবিরাম অর্থে যৌগিক ক্রিয়ার প্রয়োগ হয়েছে, যে খোকা বিরামহীনভাবে কাঁদতে লাগলো। এখন কাজে লাগত দেখি, সূচনা নির্দেশ করা হয়েছে। এখন কাজে লাগত দেখি এই যৌগিক ক্রিয়া দ্বারা সূচনা নির্দেশ করা হয়েছে।
এবারে আমরা জানব থাক ধাতু সহকারে গঠিত যৌগিক ক্রিয়া সম্পর্কে। এবার ভাবতে থাকো নিরন্তরতার অর্থে প্রয়োগ করা হয়েছে। নিরন্তরতা মানে অবিরাম। তিনি হয়তো বলে থাকবেন, সম্ভাবনা অর্থ প্রকাশ পেয়েছে। সেই কাজটা করে থাকবে, সেই কাজটা করে থাকবে, এ দ্বারা সন্দেহ প্রকাশ করা হয়েছে। আর দরকার নেই, এবার বসে থাকো নির্দেশ করা বোঝানো হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এবার এসো আমরা এতক্ষণ যা পড়লাম এ পাঠ থেকে আমরা কিছু মূল্যায়ন করি। মূল্যায়নের প্রশ্নগুলোর উত্তর তোমরা কমেন্ট বক্সে দিয়ে দাও। 1 নম্বর প্রশ্ন, ক্রিয়া সংগঠনের ধরন বা রীতিকে কি বলে? ক্রিয়া সংগঠনের ধরন বা রীতিকে কি বলে? 2, প্রশ্ন জিজ্ঞাসায় ক্রিয়ার কোন ভাব হয়? প্রশ্ন জিজ্ঞাসায় ক্রিয়ার কোন ভাব হয়? 3, সূর্য অস্তমিত হলে যাত্রীদল পথ চলা শুরু করলো। এখানে সূর্য কোন ধরনের কর্তা? সূর্য অস্তমিত হলে যাত্রীদল পথ চলা শুরু করলো। এখানে সূর্য কোন ধরনের কর্তা? 4, কাটিতে কাটিতে ধান এলো বর্ষা। এ বাক্যের অসমাপিকা ক্রিয়া কি অর্থে ব্যবহৃত হয়েছে? কাটিতে কাটিতে ধান এলো বর্ষা এ বাক্যের অসমাপিকা ক্রিয়া কি অর্থে ব্যবহৃত হয়েছে? 5, কোষ্ঠী পাথরের সোনাটা কষে নাও। এ বাক্যের যৌগিক ক্রিয়া কোন অর্থে ব্যবহৃত হয়েছে? কোষ্ঠী পাথরের সোনাটা কষে নাও এ বাক্যের যৌগিক ক্রিয়া কোন অর্থে ব্যবহৃত হয়েছে? প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা মূল্যায়নের প্রশ্নগুলোর উত্তর মিলিয়ে নেই। 1 নম্বর প্রশ্নের উত্তর, ক্রিয়ার সংগঠনের ধরন বা রীতিকে কি বলে? ক্রিয়ার ভাব। 2, প্রশ্ন জিজ্ঞাসায় ক্রিয়ার কোন ভাব হয়? নির্দেশক ভাব। সূর্য অস্তমিত হলে যাত্রীদল পথ চলা শুরু করলো। এখানে সূর্য কোন ধরনের কর্তা? এর উত্তর হলো নিরপেক্ষ কর্তা। 4, কাটিতে কাটিতে ধান এলো বর্ষা এ বাক্যের অসমাপিকা ক্রিয়া কি অর্থে ব্যবহৃত হয়েছে? নিরন্তরতা অর্থে ব্যবহৃত হয়েছে। 5, কোষ্ঠী পাথরের সোনাটা কষে নাও এ বাক্যে যৌগিক ক্রিয়া কোন অর্থে ব্যবহৃত হয়েছে? পরীক্ষা অর্থে ব্যবহৃত হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এবার তোমরা খাতায় বাড়ির কাজ তুলে নাও। তোমাদের বাড়ির কাজ থাকবে আজকের পাঠ থেকে 20টি এক কথায় প্রশ্ন উত্তর তৈরি করো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বাড়ির কাজ তোমাদের খাতায় খুব সুন্দরভাবে করে রাখবে। স্কুল যখন খুলবে তখন ইনশাল্লাহ এগুলো আমরা চেক করব। তোমরা প্রতিদিনের পড়া প্রতিদিন সম্পন্ন করবে, তাহলে পরে আর তোমাদের কোনো দুশ্চিন্তা হবে না। প্রিয় শিক্ষার্থীরা, করোনার এই দুর্যোগকালীন সময়ে তোমরা জরুরি প্রয়োজন ছাড়া কিছুতেই বাড়ির বাইরে যাবে না। একান্তই যদি যেতে হয় তবে অবশ্যই মাস্ক পরিধান করে যাবে, অবশ্যই মাস্ক ব্যবহার করবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং অপরকেও স্বাস্থ্যবিধি মেনে চলতে উৎসাহিত করবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো এই প্রত্যাশা রেখে, এবং তোমরা এতক্ষণ যারা বাংলা দ্বিতীয় পত্র ক্লাসের সাথে যুক্ত ছিলে তোমাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকের পাঠ এখানেই শেষ করছি।